আজকের ক্লাসে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমাদের আয়ত্তে কিভাবে খুব সহজে নিয়ে আসব চলো আমরা জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছ, ল, ব, ম, ত এই 5টা বর্ণ ব্যতীত যদি অন্য কোনো বর্ণ দেখতে পাই তাহলে সেটাকেই ধরে নেব, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। যখনই আমরা সাবজেক্টের পরে মেন ভার্ব ব্যবহার করব তখনই সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো, তাহলে খুব সহজে জিনিসটা বুঝতে পারবো। তো তার জন্য আমি 3টা ভার্ব নিয়ে নিচ্ছি, গো, ইট এবং ক্রাই। এবার এসো আমরা উদাহরণ ফলো করি। আমি যাই। এবার একটু লক্ষ্য করো, যাই ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা হ্রস্বই খুঁজে পাচ্ছি। আমরা একটু আগেই শিখলাম যে ছ, ল, ব, ম, ত ব্যতীত যদি অন্য কোনো বর্ণ দেখতে পাই তাহলে সেটাকেই ধরে নেব, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই এটাকেই আমরা বলতে পারি এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তো চলো এটাকে আমরা ইংরেজিতে বানাই। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আর যাই, এটার জন্য ইংরেজিতে গো ব্যবহার করতে হয়, তো আমরা গো বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে আই গো, এটার অর্থ হয়ে যাচ্ছে আমি যাই। তুমি যাও, এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এবার আমরা ওকে খুঁজে পাচ্ছি। ছ, ল, ব, ম, ত ব্যতীত অন্য বর্ণ দেখতে পাচ্ছি, তাই এটাকেও আমরা বলতে পারি এটাও হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো চলো এটাকেও আমরা ইংরেজিতে বানাই। এখানে তুমি সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, ইউ বসিয়ে নিলাম। যাও, এর জন্য ইংরেজিতে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ গো, এর অর্থ হচ্ছে তুমি যাও। নেক্সট উদাহরণ দেখো, আমাদের স্ক্রিনে চলে এসেছে সে যায়। এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা অন্তস্থ অকে খুঁজে পাচ্ছি, আর এটা দেখেই বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো চলো এটাকেও আমরা ইংরেজিতে বানাই, বাট এটার ক্ষেত্রে একটা বোঝার বিষয় আছে। এখানে সে হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয়, হি বসিয়ে নিচ্ছি। আর যাই, এর ইংরেজি হচ্ছে গো, তো গো বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি গো। তাহলে কি বাক্যটা হয়েছে? না, হয়নি। এই বাক্যটার মধ্যে গ্রামাটিক্যাল ভুল রয়েছে। তো ভুলটা আমি ধরিয়ে দিই। যখনই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাবো তখনই আমরা এস না হলে ইএস ব্যবহার করব। এবার সমস্যা হচ্ছে আমরা এস ব্যবহার করব নাকি ইএস ব্যবহার করব, এটাই আমরা অনেকে বুঝতে পারি না। তো চলো এটাও আমরা একটা নিয়মের মাধ্যমে শিখে নিই, তাহলে খুব সহজেই জিনিসটা আয়ত্তে চলে আসবে। যদি কোনো ভার্বের শেষে ও, এস, এক্স, জেড, সিএইচ বা এসএইচ থাকে, তাদের শেষে ইএস যুক্ত হয়। আর এই ইংরেজি বর্ণগুলো ব্যতীত যদি অন্য কোনো বর্ণ দেখতে পাই তাহলেই আমরা এস ব্যবহার করব। এই কথাটা যেন তোমাদের একটু মাথায় থাকে। এবার তোমরা একটু লক্ষ্য করো, গো এই ভার্বটার শেষে আমরা কোন বর্ণটা খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ও এই বর্ণটাকে খুঁজে পাচ্ছি, এই জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, ইএস ব্যবহার করব। তাহলে আমরা গো এর সাথে লাগিয়ে দিচ্ছি ইএস, তাহলে হয়ে যাচ্ছে হি গোজ, অর্থাৎ সে যায়। নেক্সট উদাহরণ দেখো, বেলাল যায়। এই বাক্যে সাবজেক্ট বেলাল, তো তার নামটা বসিয়ে দিচ্ছি। আর যাই, এর জন্য গো বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে বেলাল গো। তাহলে কি বাক্যটা হবে? না, এই বাক্যটাও হবে না, কারণ বেলাল এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমাদেরকে এস না হলে ইএস ব্যবহার করতে হবে। তো কোথায় আমরা এস আর কোথায় ইএস ব্যবহার করব, নিয়মটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভার্বের শেষেও আমরা ও এই বর্ণটাকেই খুঁজে পাচ্ছি, এই জন্য ইএস ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে বেলাল গোজ, অর্থাৎ বেলাল যায়। এবার এসো আমরা নেগেটিভ সেন্টেন্স বানানো শিখি। আমি যাই, এটাকে নেগেটিভ করার জন্য শুধু একটা না বসিয়ে দেব, তাহলেই নেগেটিভ হয়ে যাবে আমি যাই না। এবার ইংরেজিতে এটাকে কনভার্ট করার জন্য আমরা শুধু 2 নম্বরে ডু নট না হলে ডাজ নট ব্যবহার করব। আর ডাজ নট তখনই ব্যবহার করব যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাবো, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা ডাজ নট ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। তো আমি যাই না এটাকে আমরা ইংরেজিতে বললে হবে আই ডু নট গো। ডু নটকে সংক্ষিপ্ত করে আমরা ডোন্ট বলতে পারি। তো আই ডোন্ট গো, দুইভাবেই বলা যায়, আই ডু নট গো বা আই ডোন্ট গো, এর অর্থ আমি যাই না। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এখানে তো আই মানে আমি, নট মানে না, আর গো মানে যাই। তো
তো আই নট গো দিলেই তো আমি যাই না হয়ে যেত। তো এখানে কেন আমরা ডুকে ব্যবহার করলাম? তো এখানে ডুকে এই জন্যই ব্যবহার করতে হয়েছে যে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা বোঝানোর জন্য একটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়। এখানে কিন্তু ডু এর কোনো অর্থ নেই, শুধুমাত্র ডু গোকে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে ডু। তাহলে এই কথাটা তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে, যখনই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে যাব তখনই আমাদেরকে ডু না হলে ডাজ হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। তো চলো আমরা আরও কিছু উদাহরণ ফলো করি। তুমি যাও, এটাকেও নেগেটিভ করতে চাই, এর জন্য আবারও একটা না বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে তুমি যাও না। তো এটাকে ইংরেজিতে বলবো ইউ ডু নট গো বা ইউ ডোন্ট গো। ডু নটকে সংক্ষিপ্ত করে ডোন্ট বলবো, ইউ ডোন্ট গো, দুইভাবেই বলতে পারি, তুমি যাও। এবার দেখো সে যাই, এটাকেও নেগেটিভ করতে চাই, একটা না বসিয়ে দিচ্ছি, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, সে যায় না। এবার ইংরেজি করার সময় দেখো আমাদেরকে কিভাবে বলতে হচ্ছে, হি ডাজ নট গো। দেখো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হয়েছে। তো হি ডাজ নট গো বা হি ডাজেন্ট গো, দুইভাবেই আমরা বলতে পারি। ডাজ নটকে সংক্ষিপ্ত করে ডাজেন্ট বলা হয়। তো হি ডাজেন্ট গো এটার অর্থ হচ্ছে সে যায় না। তাহলে নেগেটিভ করার জন্য আমাদেরকে কিছুই করতে হচ্ছে না, শুধু 2 নম্বরে একটা করে ডু নট বা ডাজ নট ব্যবহার করলেই সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তেমনি করে দেখো যদি বলি বেলাল যায়, এটাকে নেগেটিভ করতে যায়, তাহলে একটা না বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে বেলাল যায় না। তো বলবো বেলাল ডাজ নট গো, অর্থাৎ বেলাল যায় না। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য শুধু আমরা 2 নম্বরে একটা কি বসিয়ে শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আমি কি যাই। তো এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে বানাবো চলো আমরা একটু সহজে জেনে নিই। আমরা ডু এবং ডাজকে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো, বাকি যা আছে তাই রাখবো এবং শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে দেখো, যদি বলি আমি কি যাই, তো এই ক্ষেত্রে আমি বলবো ডু আই গো। দেখো এখানে আমি শব্দের প্রথমে ডুকে ব্যবহার করেছি আর গো এরপর একটা জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করেছি। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক একই রকমভাবে তুমি যাও এটাকেও ইন্টারোগেটিভ বানাবো। তো এর জন্য আমরা আবারও 2 নম্বরে একটা কি বসিয়ে দিচ্ছি এবং শব্দের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে তুমি কি যাও। এবার এটাকে ইংরেজিতে বলবো ডু ইউ গো। এবার একটু লক্ষ্য করো, এখানেও আমরা শব্দের প্রথমে ডু ব্যবহার করেছি এবং গো এর পরে জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করেছি, আর এটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে যাই, এটাকেও ইন্টারোগেটিভ করব খুব সহজে। আমরা 2 নম্বরে আবারও কি বসিয়ে দেব এবং শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে হয়ে যাবে সে কি যায়। এটাকে ইংরেজিতে বলবো ডাজ হি গো। এবার একটু লক্ষ্য করো, এবার কিন্তু আমরা ডাজ ব্যবহার করেছি, কারণ হি হচ্ছে থার্ড পারসন, এই জন্য আমরা ডাজ ব্যবহার করলাম। তো ডাজ হি গো এটার অর্থ হচ্ছে সে কি যায়। দেখো আমরা স্ক্রিনে 4টে উদাহরণ দেখতে পাচ্ছি। আমি খাই, সে খায়, আমি কাঁদি, সে কাঁদে। এই 4টে উদাহরণের মধ্যে একটা জিনিস শেখার আছে, চলো জিনিসটা কি আমরা শিখে নিই। আমি খাই এটাকে ইংরেজিতে বললে হবে আই ইট, কিন্তু যখনই বলবো সে খায় তখন বললে হবে না হি ইট, এখানে বলতে হবে হি ইটস, এখানে এস ব্যবহার করতে হবে। একটু আগেই তোমাদেরকে শেখালাম ও এস এক্স জেড সিএইচ বা এসএইচ এগুলো থাকলে সেই ক্ষেত্রে ইএস ব্যবহার করব। কিন্তু যখন এগুলো ব্যতীত অন্য বর্ণ দেখতে পাবো তখন আমরা এস ব্যবহার করব। তো দেখো এখানে আমরা টি একটা অন্য বর্ণ দেখতে পাচ্ছি, এই জন্যই এস ব্যবহার করেছি, তাই আমরা হি ইটস বলছি, হি ইট বলবো না, হি ইটস অর্থাৎ সে খায়। এবার দেখো আমি কাঁদি, এটাকে আমরা বলবো আই ক্রাই। আই মানে আমি, ক্রাই মানে কাঁদি, আই ক্রাই অর্থাৎ আমি কাঁদি। কিন্তু যখনই বলবো সে কাঁদে তাহলে কি বলবো হি ক্রাই। হ্যাঁ, যখনই আমরা হি ক্রাই বলবো তখনই আমরা বুঝতে পারছি এটার মধ্যে গ্রামাটিক্যাল ভুল রয়েছে। এসো এটার জন্য একটা নিয়ম শিখে নিই। ভার্বের শেষে ওয়াই ও তার আগে যদি একটি কনসনেন্ট থাকে তবে ওয়াইয়ের জায়গায় আই ও পরে ইএস যুক্ত হয়। তো একটু লক্ষ্য করো ক্রাই বানানটা,
ক্রাই বানানের শেষ বর্ণটা পাচ্ছি ওয়াই, এই জন্য আমরা ওয়াইটাকে আইয়ে পরিবর্তন করব, তারপরে ইএস যুক্ত করব। তাহলে হবে হি ক্রাইজ, হি ক্রাইজ, অর্থাৎ সে কাঁদে।